হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকোতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্সের সেট 5 অর্থাৎ পেজ 249 পাঁচ নম্বর যে সেট অর্থাৎ 5 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট দেখো, প্রথমে যেটা বলেছে 3 দাগের 2 মার্কের কোশ্চেনগুলো বলেছে সংক্ষিপ্ত ধরনের প্রশ্নের প্রতিটি উত্তর লেখো। ফার্স্ট যে কোশ্চেনটা দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লিখো। বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাবগুলো লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে যে চামড়ার ক্যান্সার, মেলানোমা হতে পারে। 2 নম্বর চোখে ছানি পড়তে পারে। এই দুটো হচ্ছে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে দেখো, অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। 1 নম্বর, যে এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পাবে ও চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। 2 নম্বর, যে উষ্ণতা বৃদ্ধিতে মেরু অঞ্চলের বরফের স্তূপ গলে যাবে ও জল স্ফীতি ঘটবে। সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন দেখা দেবে। সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে উর্বর কৃষিজমি চাষের অনুপযুক্ত হবে, ফলে ফসলের উৎপাদন ব্যাহত হবে। উচ্চ উন্নত সহ্য করতে না পেরে বহু পতঙ্গ ও পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, ফলে ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। এটা ছিল পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। বলছে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো এবং ওই সমীকরণে ব্যবহৃত বিভিন্ন প্রতিকূলের অর্থ উল্লেখ করো। আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণটি হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআরটি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে তাপমাত্রা। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? এই কোশ্চেনে কিন্তু অলরেডি আমাদের করা হয়ে গেছে। সেট 4 অর্থাৎ আগের যে স্কুলটা আছে সেই স্কুলে কিন্তু 3.3 অথবা কোশ্চেনটা কিন্তু করে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। নেক্সট, অথবা দিয়ে যে সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে দুটি পার্থক্য। সৎ ও অসৎ প্রতিবিম্বের মধ্যে দুটি পার্থক্য বলেছে, ঠিক আছে। আমি যে কোনো দুটো বলছি। সৎবিম্ব বলছে যে গলীয় দর্পণে সৎবিম্ব সর্বদা অবশিষ্ট হয়, আর এর গলীয় দর্পণে অসৎ সৎবিম্ব সর্বদা সমশীর্ষ হয়। 2 নম্বর, দর্পণের যে পাশে বস্তু থাকে সৎবিম্বটি সেই পাশে গঠিত হয়। দর্পণের যে পাশে বস্তু থাকে অসৎ বিম্বটি তার বিপরীত পাশে গঠিত হয়। বাকিগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। আমি দুটো বললাম, দুটো লিখতে বলেছে, দুটো বলে দিয়েছি। নেক্সট, যে অ্যাম্পিয়ারের সন্তরণের নিয়মটি লেখো, ঠিক আছে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লিখতে বলেছে। অ্যাম্পিয়ারের সন্তরণের নিয়মটি লেখো। এটা কিন্তু আগের পিডিএফে কিন্তু লেখা আছে, করে দেওয়া আছে। তোমরা আগের পিডিএফটা বা আগের ভিডিও তোমরা দেখে নিও, ঠিক আছে। নেক্সট, তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট কোশ্চিন, যে তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর, যে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। 2 নম্বর, যে আয়নীয় যৌগগুলিতে সাধারণত সমবায়বতা দেখা যায় না। আর তড়িৎযোজী যৌগটার মানে হচ্ছে আয়নীয় যৌগ। ওকে, এটাই হলো তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য। এই কোশ্চেনটা কিন্তু আগের ভিডিও কিন্তু অলরেডি করা আছে, তোমরা আগের ভিডিওগুলো সেখানে দেখতে পাবে। এই সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। নেক্সট কোশ্চেন, নাইট্রোলিম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন, ঠিক আছে। যে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের দূষণকে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের দূষণকে নাইট্রোলিম বলে। এর ব্যবহার হচ্ছে এটি রাসায়নিক সার রূপে ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। যে নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে যে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের দূষণকে নাইট্রোলিম বলে
এটি রাসায়নিক সার রূপে ব্যবহৃত হয়। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, অথবা দিয়ে যে পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির নীতিটি লেখো। পরীক্ষাগারে H2 গ্যাসটির নীতিটি লেখো। ঠিক আছে, পরীক্ষাগারে N2 গ্যাস এর প্রস্তুতির নীতি লেখো। উত্তর হবে যে সোডিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম ক্লোরাইডকে 1:1 মোল রূপে সোডিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম ক্লোরাইডকে 1:1 মোল অনুপাতে মিশিয়ে ওই মিশ্রণে একটি ঘন জলীয় সতর্কতার সঙ্গে ধীরে ধীরে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটি হচ্ছে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি। নেক্সট কোশ্চিন যে লোহা ও তামার একটি করে আকরিকের নাম লেখো। ঠিক আছে, লোহা ও তামার একটি করে আকরিকের নাম। লোহার যে আকরিক হচ্ছে সেটা হচ্ছে রেড হেমাটাইট এবং তামার আকরিকের নাম হচ্ছে কিউপ্রাইট। লোহার আকরিকের নাম হচ্ছে রেড হেমাটাইট আর তামার আকরিক হচ্ছে কিউপ্রাইট। নেক্সট, সরলতম অ্যালকেনের নাম ও সংকেত লেখো। একটি সরলতম অ্যালকেনের নাম হচ্ছে মিথেন আর তার সংকেত হচ্ছে CH4। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন, এই দুটোই 8 দাগ এবং 9 দাগের কোশ্চিনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। যে সরলতম অ্যালকেনের নাম ও তার সংকেত, সরলতম অ্যালকেনের নাম হচ্ছে মিথেন এবং তার সংকেত হচ্ছে CH4। তারপরে নেক্সট যে কার্বনেট ক্যাটিনেশনের ধর্ম কী? কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কী? অ্যান্সার হবে যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলির সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন গঠন করে। যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলির সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন গঠন করে তাকে কার্বনেট ক্যাটিনেশন ধর্ম বলে। আশা করছি বুঝতে পেরেছো। আমার কিন্তু 5 নম্বর যে সেটের যে 2 মার্কের কোশ্চেনগুলো সেগুলো কিন্তু কমপ্লিট। এবার আমরা 6 নম্বর সেটের যে 2 মার্কের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওয় আলোচনা করব। ঠিক আছে, তো 6 নম্বর অর্থাৎ 253 পেজ। 253 পেজের যে কোশ্চেনগুলো আছে দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে বলেছে বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? মানবজাতির বিবিধ ক্রিয়াকলাপে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় বায়ুমণ্ডলের উন্নত ক্রমশ বেড়ে চলেছে। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। ঠিক আছে, বা বিশ্ব উষ্ণায়ন বলে। ওকে, নেক্সট বায়োমাস বলতে কী বোঝো? বায়োমাস বলতে কী বোঝো? বায়োমাস বলতে কী বোঝো? অ্যান্সার হবে কৃষিজাত বর্জ্য, পচা গাছপালা, আখের ছিবড়ে, ভুসি, শাকসবজি ও ফলমূলের খোসা, শহরের কঠিন আবর্জনা, রান্নাঘরের অব্যবহৃত জৈব অবশেষ, কুচুরিপানা, প্রাণীর মলমূত্র, মৃত্যু প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বন গঠিত পদার্থকে একত্রে বায়োমাস বলে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আসি, আদর্শ ও বাস্তব গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস সব অবস্থাতে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV=KT সূত্রটি মেনে চলে। PV=KT সূত্রটি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, আর যে সমস্ত গ্যাস খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া PV=KT সমীকরণে মেনে চলে না তাকে বাস্তব গ্যাস বলে। নেক্সট, লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। লেন্সের আলোক কেন্দ্রে কিন্তু আগের পিডিএফে দেখো, অর্থাৎ আগের যে আমরা ভিডিও করেছি, যে পিডিএফটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, সেখানে কিন্তু অলরেডি আছে, তোমরা ইউটিউবে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। নেক্সট, ওহমের সূত্র থেকে পরিবাহী রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র থেকে পরিবাহী রোধের সংজ্ঞা দাও। যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। আর ওহমের সূত্রের সমীকরণ হলো V=IR, অর্থাৎ R = V/I। ওকে, এটা হচ্ছে পরিবাহী রোধের সংজ্ঞা। নেক্সট কোশ্চিন দেখো যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি দেখো যে বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনীর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমার তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহের ওপর ক্রিয়াশীল বলে নির্দেশ করবে। ওকে, তারপরে তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য, এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আগে করা আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। নেক্সট, মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো? অ্যান্সার হবে কোনো যৌগের অণুতে অন্য মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। ওকে, নেক্সট, আধুনিক পর্যায়ের সূত্রের লেখো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন।
এটা ভালো করে মুখস্থ করবে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনর্বৃত্ত হবে। ওকে, নেক্সট, অ্যামোনিয়াকে সুস্থ করতে P2O5 ব্যবহার করা হয় না কেন? অ্যামোনিয়াকে সুস্থ করতে P2O5 ব্যবহার করা হয় না কেন? মানে অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির জলের অত্যন্ত দ্রাব্য পদার্থ বলে আম্লিক নিরোধকের মধ্য দিয়ে পাঠালে এটি আম্লিক নিরোধকের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ওকে, পোড়াচুন নিজে ক্ষারধর্মী নিরোধক বলে অ্যামোনিয়া পোড়াচুনের সঙ্গে বিক্রিয়া করে না, মানে পোড়াচুন হবে, ঠিক আছে, দন্তন্য দিয়ে দেবে পোড়াচুন। তারপরে অথবা দিয়ে দেখো, বলেছে রূপোর জিনিস পুরনো হয়ে গেলে কালো হয়ে যায় কেন? রূপোর জিনিস পুরনো হয়ে গেলে কালো হয়ে যায় কেন? রূপোর জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? কারণ বাতাসে সামান্য H2S গ্যাস থাকে যা দীর্ঘদিন ধরে রূপোর সংস্পর্শে এসে এর উপর সিলভার সালফাইডের কালো রঙের আস্তরণ ফেলে, তাই রূপোর জিনিস অনেকদিন ফেলে রাখলে কালো হয়ে যায়। তারপরে অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম ও ব্যবহার লেখো। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম হচ্ছে ডুরালুমিন। এর কাজ বা ব্যবহার হচ্ছে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতুর নাম হচ্ছে ডুরালুমিন, আর ব্যবহার হচ্ছে কি বিমানের কাঠামো তৈরি করতে ব্যবহৃত হয়। নেক্সট 3.9, ডিনেচার্ড স্পিরিট কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, বেশ ভালো কোশ্চিন। ডিনেচার্ড স্পিরিট কি? এটা কিন্তু অলরেডি আগের ভিডিওই করা আছে, সেখানে তোমরা দেখে নিও, ঠিক আছে, বা মিথিলেটেড স্পিরিট একই জিনিস। অথবা দিয়ে তারপরে দেখো যে ইথিলিন থেকে কিভাবে ইথেন প্রস্তুত করা যায়? ইথিলিন থেকে কিভাবে ইথেন প্রস্তুতি করা যায়? পিটিপিডি অনুঘটকের উপস্থিতিতে সাধারণ উষ্ণতায় ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়। ওকে, এরপরে আসি আমরা নেক্সট স্কুলটা নিয়ে। নেক্সট সেট 7 নম্বর দেখো 256 পেজের, ঠিক আছে, 256 পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে যদি তোমরা PDF নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে। নেক্সট বলেছে মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অলরেডি ভিডিও ইউটিউবে ছাড়া আছে, তোমরা ফিজিক্যাল সায়েন্সের 2 মার্কের যে কোশ্চেনগুলো সেখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। নেক্সট, গ্রিন হাউস ইফেক্ট বলতে কী বোঝো? গ্রিন হাউস ইফেক্টস বলতে কী বোঝো, এটাও কিন্তু আগের ভিডিও করা আছে, সেটাও দেখে নিও। তারপরে বয়েলের সূত্রটি বিবৃত করো, বেশ ভালো কোশ্চেন, ঠিক আছে, যে বয়েলের সূত্রটি বিবৃত করো। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন V ও চাপ P হলে যে যে এটা হবে বয়েলের সূত্রটি হবে সেটা V সমানুপাতিক 1/P যখন উষ্ণতা স্থির। এটাকে তুমি এভাবে লিখতে পারো চিহ্ন আকারে V সমানুপাতিক 1/P যেখানে উষ্ণতা T স্থির। ওকে, নেক্সট বলছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি এবং রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্যের ফর্মুলাটা হচ্ছে যে 5 × 1, মানে বস্তুর দৈর্ঘ্য এবং রৈখিক বিবর্তন দুটার গুণফল করে যেটা পাবো সেটা হচ্ছে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো গুণ করে আমরা কত পাচ্ছি? 7.5, তার মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 7.5 সেমি। ওকে, নেক্সট, যে লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো? এই কোশ্চেনটা কিন্তু অলরেডি করা আছে, তোমরা দেখে নিও। তারপরে বলেছে যে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য এর অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন, অর্থাৎ বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব আকারে কত গুণ বড় বা ছোট তারই পরিমাপ হলো রৈখিক বিবর্ধন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। এই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু অলরেডি করে দেওয়া আছে, তোমরা সেই আগের ভিডিওগুলোতে সেখান থেকে দেখে নিতে পারো। 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 220V থেকে 100W বাতিটির রোধ ও প্রবাহমাত্রা নির্ণয় করো। রোধের ফর্মুলাটা কী হচ্ছে? রোধের ফর্মুলাটা হবে তোমার যে ভোল্ট ইন্টু ভোল্ট, অর্থাৎ 220 × 220, অর্থাৎ 220/2/100। তো এটাকে কাটাকাটি করে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 484 ওহম। আর প্রবাহ মাত্রা হচ্ছে যে 100/220, ঠিক আছে, ভাগ করলে কত পাবো? 0.45 অ্যাম্পিয়ার। ওকে, এটা বুঝতে পেরেছো আশা করছি।
নেক্সট কোশ্চেন দেখো 3.7 যে তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। যে তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয় মৌল অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে থাকা অবস্থাতেও অর্থাৎ যৌগ গঠন করলেও তেজস্ক্রিয়তা প্রদর্শনে সক্ষম থাকে। যেমন রেডিয়াম ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে রেডিয়াম ক্লোরাইড গঠন করলে দেখা যায় যে রেডিয়াম ক্লোরাইড ও তেজস্ক্রিয় আচরণ দেখায় এবং তার তেজস্ক্রিয়তার মাত্রা রেডিয়ামের তেজস্ক্রিয়তার সমান হয়। রাসায়নিক বিক্রিয়ার ফলে বহিঃস্থকক্ষে থাকা ইলেকট্রনগুলির ইউরেনিয়াম ঘড়ি বলে। ওকে, তাই তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। ভর ত্রুটি বলতে কী বোঝো? ভর ত্রুটি কোনো নিউক্লিয়াস যতগুলি প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত হয় তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর ত্রুটি কিছুটা কম হয়। ভরের এই পার্থক্যকে আমরা কি বলবো? ভর ত্রুটি বলবো। ঠিক আছে, তারপর বলছে অ্যামোনিয়ার লুইস ডট গঠন দেখাও। অ্যামোনিয়ার লুইস ডট গঠন হচ্ছে এরকম, এই ছবিটা একবার ভালো করে দেখে নাও। ঠিক আছে, বা এই টার্মটা দিলেই হয়ে যাবে, শুধু এইটুকুটা লুইস ডট বলেছে এটা। তারপরে বলেছে যে চিনির জলীয় দ্রবণে তড়িৎ প্রহরণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? অ্যান্সার হবে চিনির সমযোজী পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লেষিত হয় না, তাই তড়িৎ পরিবহন করে না। কিন্তু NaCl তড়িৎযোজী পদার্থ, তাই গলিত বা জলে দ্রবীভূত অবস্থা আয়নে বিশ্লেষিত হয়। এই আয়নগুলি তড়িৎ পরিবহন করে, তাই NaCl তড়িৎ পরিবহন করে। নেক্সট, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতে গাঢ় H2S ব্যবহার করা হয় না কেন? পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? অ্যান্সার হবে দেখো যে ফেরাস সালফাইডের লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে। হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম আছে। উপরোক্ত বিক্রিয়ায় ফেরাস সালফাইডের সঙ্গে গাঢ় H2SO4 বিক্রিয়া করলে H2S উৎপন্ন হতো না, কারণ গাঢ় H2SO4 একটি তীব্র জারক পদার্থ। প্রথম ধাপে গাঢ় H2SO4 FeS এর সঙ্গে বিক্রিয়া করে H2S উৎপন্ন করলেও উৎপন্ন H2S সাথে গাঢ় H2SO4 দ্বারা জারিত হয়ে হলুদ বর্ণের সালফারে পরিণত হয় এবং H2S বিজারিত হয়ে SO2 গ্যাস উৎপন্ন করে। তারপরে বিক্রিয়া লিখবে যে H2S প্লাস H2SO4 সমান S প্লাস SO2 2H2O। তাই পরীক্ষাগারে H2S উৎপন্ন করতে কখনোই গাঢ় H2S4 ব্যবহার করা হয় না। আশা করছি বুঝতে পেরেছো। এবং এই পেজের অর্থাৎ 7 নম্বর স্কুলের লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। লাস্ট কোশ্চেন বলেছে যে কপার সালফেটের জলীয় দ্রবণের হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো। তো কপার সালফেটের নীল বর্ণের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোনো কালো বর্ণের কপার সালফেটে অধিক্ষিপ্ত হয়। এর সমীকরণটা কীরকম হবে এই দেখে নাও, যে CuSO4 প্লাস H2S অ্যারো CuS প্লাস H2SO4। আশা করছি তোমাদের অ্যান্সারগুলো ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।